আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি আজ শুরু হতে চলেছে। বিধাননগর মহকুমা হাসপাতালের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য মন্ত্রিসভা আগামী সোমবার সম্প্রসারিত হবে। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট জনগণনার কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। শহরাঞ্চলকে জঞ্জাল মুক্ত করতে রাজ্যে আজ চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ। জিটিএর মাধ্যমে পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের ব্যাপারে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কালবৈশাখীর তাণ্ডবে গতকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আসছি বিস্তারিত খবরে। জরায়ুমুখ ক্যান্সার এবং যৌনরোগ প্রতিরোধে রাজ্য সরকার টিকাকরণ কর্মসূচি শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে বিধাননগর মহকুমা হাসপাতালে এই কর্মসূচির সূচনা করবেন। উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় 14 বছরের কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে HPV টিকা দেওয়া হবে। গত 28 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করেন। 7 লক্ষের বেশি HPV ভ্যাকসিন রাজ্যে পাঠানো হলেও বিগত সরকার টিকাকরণ চালু করেনি। অন্যান্য রাজ্যে টিকাকরণ কর্মসূচি প্রায় সম্পূর্ণ হয়ে গেলেও পশ্চিমবঙ্গে তা এখনও শুরু হয়নি। এদিকে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ছাত্রীদের সুবিধার্থে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালু করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল খাট্টার আজ রাজ্যে এসে এই সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করবেন। এছাড়া স্বচ্ছ ভারত মিশন প্রকল্প চালুর জন্য স্বচ্ছ ভারত অ্যাপেরও তিনি সূচনা করবেন বলে নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে। রাজ্যে সরকার গঠনের 1 মাস পূর্ণ হওয়ার আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী সোমবার 1 জুন মন্ত্রিসভার সম্প্রসারণ করতে চলেছেন। ওই দিন সকাল 11টায় লোকভবনে হবে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এবারের সম্প্রসারণে 33 থেকে 35 জন নতুন মন্ত্রী শপথ নিতে পারেন। উল্লেখ্য, গত 4 মে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 5 জন মন্ত্রী শপথ গ্রহণ করেন। তারপর থেকে গুরুত্বপূর্ণ দপ্তরগুলির অধিকাংশই ছিল মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে। রাজ্যে আগামী 1 আগস্ট জনগণনার কাজ শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিকদের জানান, এই কাজ হবে 2 দফায়। প্রথম দফায় 1 থেকে 15 আগস্ট সেলফ এনিউমারেশনের কাজ চলবে। এরপর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ হবে। প্রথম পর্বে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটালি 33টি প্রশ্নের উত্তর দিতে হবে। দ্বিতীয় পর্বে আগামী বছর ফেব্রুয়ারি মাসে 21 দিন পপুলেশন এনুমারেশনের কাজ চলবে। এদিকে জনগণনা শুরুর আগে সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণনার সময় প্রয়োজনীয় নথিপত্র তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে যারা ভারতীয় নাগরিক নন অথচ সীমান্তবর্তী এলাকায় বসবাস করছেন তাদের সমস্যা হবে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এই সংক্রান্ত তথ্য ও অভাব অভিযোগ জানানোর জন্য দেশজুড়ে চালু হয়েছে 24 ঘন্টার টোল ফ্রি নম্বর 1855। পশ্চিমবঙ্গে জনগণনা পরিচালন দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে বিস্তারিত তথ্য। এর ল্যান্ডলাইন নম্বর হল 03323359503। এদিকে রাজ্যের জনগণনা অধিকর্তা ডক্টর রশ্মি কমল জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে। পাশাপাশি প্রথমবার সাধারণ মানুষের জন্য চালু করা হচ্ছে স্বগণনা বা সেলফ এনিউমারেশনের সুযোগ। ডক্টর কমল জানান, জনগণনার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে 2027 সালের 28 ফেব্রুয়ারি মধ্যরাতে। জনগণনার রেফারেন্স ডেট নির্ধারণ করা হয়েছে 2027-এর 1 মার্চ। রাজ্যের শহরাঞ্চলগুলিকে দ্রুত জঞ্জাল মুক্ত করতে আজ চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ। পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যত্রতত্র জমে থাকা জঞ্জালের ছবি তুলে পাঠালে এই অ্যাপের মাধ্যমে তা জানা যাবে এবং যত শীঘ্র সম্ভব সেগুলি পরিষ্কার করার ব্যবস্থা করবে পুরসভা। একটি অ্যাপ লঞ্চ করছি, যে অ্যাপটির নাম হচ্ছে স্বচ্ছ। এই স্বচ্ছ আমরা
অ্যাপ স্টোরি দিয়ে পেয়ে যাবেন এবং আমরা 10টা মিউনিসিপ্যালিটি দিয়ে পাইলট প্রজেক্ট করছি। আগামী দিন বর্ষাকালে যখন জল জমে থাকবে কোনো জায়গাতে, সেটাও আমরা চেষ্টা করছি আপনারা ছবি তুলে পাঠাবেন। এই 10টা মিউনিসিপ্যালিটি পাইলট প্রজেক্ট যেখানে শুরু হচ্ছে, একই টেকনোলজি নিয়ে মহিলাদের জন্য আমরা খুব শিগগির একটা অ্যাপ লঞ্চ করবো, যে জিও ট্যাগিং নিয়ে যেখানেই মহিলা বিপদে পড়বেন অটোমেটিকলি সব থেকে কাছের পুলিশ স্টেশনের খবর যাবে এবং স্টেশন পিপল উইল বি দেয়ার উইথ ইউ। তিনি আরও বলেন, আসানসোল, শিলিগুড়ি, তমলুক ও নবদ্বীপে 4টি নতুন স্মার্ট সিটি এবং উত্তরবঙ্গে আরও 4টি অত্যাধুনিক শহর নির্মাণের পরিকল্পনা করছে সরকার। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল আজ রাজ্যে আসছেন, তার সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বিজেপি বাংলায় শিল্পায়নের লক্ষ্যে টাটা সংস্থাকে আবার ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। কলকাতায় গত সন্ধ্যায় বণিক সভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে এক সম্বর্ধনা অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, বাংলার উন্নয়নের একমাত্র পথ শিল্পায়ন। তিনি অভিযোগ করেন, 2008 সালের 3রা অক্টোবর টাটা গোষ্ঠী বাংলা ছাড়তে বাধ্য হয়েছিল। প্রয়াত শিল্পপতি রতন টাটা অনেক আক্ষেপ নিয়ে বাংলা ছেড়ে চলে গিয়েছিলেন। বাংলার মানুষ আজও সেই ক্ষত ভুলে পারেননি। টাটা ফিরলে বাংলায় শিল্প ও কর্মসংস্থান ফিরবে এবং পশ্চিমবঙ্গ আবারও এগিয়ে যাবে বলে শ্রী ভট্টাচার্য আশা প্রকাশ করেন। দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা আমুল রাজ্যে 650 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ওই টাকায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে একটি প্লান্ট তৈরি করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, বর্তমানে রাজ্যে দৈনিক 11 লক্ষ লিটার দুধ বিক্রি হয়। নতুন এই প্ল্যান্ট তৈরি হলে দুগ্ধ প্রক্রিয়াকরণের পাশাপাশি দৈনিক 10 লক্ষ কেজি দই উৎপাদনও সম্ভব হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকার গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন জিটিএর মাধ্যমে পাহাড়ের শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের ব্যাপারে উদ্যোগী হয়েছে। নবান্নে গতকাল পাহাড় নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে হওয়া শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় রাজ্য সরকার আর বাধা হয়ে দাঁড়াবে না। তার দাবি, জিটিএর অধীনে 400রও বেশি শিক্ষক পদে অবৈধ নিয়োগ করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়, কিন্তু তৎকালীন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে তদন্তের উপর স্থগিতাদেশ আনায় তদন্ত কার্যত থমকে যায়। কিছু অভিযোগ আমাদের আছে জিটিএ নিয়ে। একটা হচ্ছে টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম। সেই টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে প্রায় 400-র বেশি টিচারকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল। কলকাতা হাইকোর্টে মামলা ছিল এবং সেখানে সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার হয়েছিল। তদানীন্তন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে এই মামলায় স্থগিতাদেশ দিয়ে রেখেছেন। আমি মাননীয় সিএস মনোজ আগরওয়ালজিকে বলেছি যে আমরা এই মামলা থেকে এক্সিট করে যাব, রাজ্য সরকার বেরিয়ে আসবে, তাহলে স্টেট গভর্নমেন্ট হাইকোর্টের যে অর্ডার সিবিআই ইনভেস্টিগেশন সেটা চালু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু তার গ্রেপ্তারকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু বিচারপতি শম্পা দত্ত পালের বেঞ্চ তাকে অব্যাহতি দেয়নি। বিচারপতি জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের নিয়মিত বেঞ্চে এই মামলা শুনানি হবে এবং ইডিকে উপযুক্ত নথিপত্র পেশ করতে হবে আদালতে। চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী সহ 30 জন কাউন্সিলর পদত্যাগ করায় পুর বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। পুর নিগমের 33টি ওয়ার্ডের মধ্যে 31টিতে জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং 2টিতে সিপিআইএম। মেয়র সহ 30টি ওয়ার্ডের কাউন্সিলর গণ ইস্তফা দেন। এদিকে ভদ্রেশ্বর পুরসভার উপপৌরপ্রধান ফিরোজ খানকে পুলিশ গ্রেপ্তার করেছে। কী কারণে এই গ্রেপ্তার তা অবশ্য স্পষ্ট নয়, তবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। পৌরপ্রধান সহ 9 জন কাউন্সিলর পদত্যাগ করায় সেখানেও বোর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণ 24 পরগনার জয়নগর থানার বারুইপুর পূর্ব বিধানসভার নারায়ণীতলা গ্রাম পঞ্চায়েতে সরকারি ত্রাণ সামগ্রী মজুত ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন প্রধান অশোক সাহা, তার ভাই রথিন সাহা এবং 2 সদস্য চন্দ্রিমা ঘোষ ও সীমা ঘোষকে। পুলিশ ঘটনার তদন্ত করছে। উত্তর 24 পরগনার টিটাগড় পুরসভার ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন পুর প্রধান সহ 6 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। গতকাল তারা মহকুমা শাসকের কাছে ইস্তফাপত্র পেশ করেন।
রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হচ্ছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সুরজিৎ নাথ মিত্র। রাজ্যের তরফে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্যপাল আর.এন. রবি সুরজিৎ বাবুকে নতুন অ্যাডভোকেট জেনারেল বা মুখ্য আইনি পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করলেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গতকালের ঝড় বৃষ্টিতে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমেছে। আলিপুরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 23 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 4.2 ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় গতকাল কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় বিএসএফকে আরও কিছু অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করার কথা বিবেচনা করছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। পশ্চিম এশিয়ার সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। আইপিএল ক্রিকেটের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল ফাইনালে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আরও কিছু অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করার কথা বিবেচনা করছে। গুজরাতের ভুজে গতকাল ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বিএসএফের 2টি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি উদ্বোধনের পর তিনি বিএসএফ কর্মী আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তরক্ষী বাহিনীর 60 বছরের প্রতিষ্ঠা বর্ষে সীমান্ত রক্ষায় তাদের বিভিন্ন ব্যবস্থার আমূল সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অঙ্গ হিসেবে চতুর্মুখী একটি নিরাপত্তা বলয় তৈরি করার কথাও ঘোষণা করেন তিনি, যা সীমান্ত নিরাপত্তায় গৃহীত চিরাচরিত ব্যবস্থার পরিবর্তে রূপায়িত হবে। নতুন এই উদ্যোগের ফলে বিএসএফ এর কর্মী আধিকারিকদের পাশাপাশি স্থানীয় পুলিশ, সামরিক বাহিনী, অসামরিক প্রশাসন এবং জনগণের ওপরেও নিরাপত্তা রক্ষার প্রাথমিক দায়ভার ন্যস্ত হবে। স্মার্ট বর্ডার প্রকল্পের আওতায় সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা পরিকাঠামো আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান। बीएसएफ की सीमा सुरक्षा के कंसेप्ट को पूर्णतया बदलने का निर्णय किया है। एक चतुष्कोणीय कंसेप्ट के साथ एक सुरक्षा ग्रिड हम आने वाले दिनों में बनाएंगे और बॉर्डर सुरक्षा की जगह टेरिटोरियल सुरक्षा का एक नया कंसेप्ट भी लॉन्च करेंगे। और बीएसएफ के जवानों की तो प्रमुख जिम्मेदारी रहेगी ही रहेगी। ये मिलाकर समग्र बॉर्डर बांग्लादेश और पाकिस्तान एक सुरक्षा ग्रिड मजबूत बनाने का काम हम स्मार्ट बॉर्डर सुरक्षा के प्रोजेक्ट के तहत हम ले रहे हैं। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্যারক্রিক ও হারমিনালার মতো স্পর্শকাতর অঞ্চলগুলিতে বর্তমানে ওয়াচ টাওয়ার ও সংযোগকারী সড়কের মাধ্যমে এমন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে যা লঙ্ঘন করা খুবই কষ্টসাধ্য। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সফর সঙ্গী হচ্ছে। রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর এটিই হবে উ মিনের প্রথম ভারত সফর। গয়ায় মায়ানমারের রাষ্ট্রপতি মহাবোধি মন্দির ও সুজাতা মন্দিরে প্রার্থনায় যোগ দেবেন। সেখান থেকে বিকেলে তিনি যাবেন নতুন দিল্লিতে। আজই তাঁর বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। আগামীকাল তিনি মায়ানমার ভারত বাণিজ্যিক ফোরামে যোগ দেবেন। সোমবার মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। এদিকে মায়ানমারের রাষ্ট্রপতি সফরের আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন। The President of Myanmar is visiting India on an official visit. He will be arriving here on 30th and till 2nd he'll be here, 2nd of June. He'll be visiting Delhi. He also goes to Bodh Gaya and to Mumbai for business meetings. But obviously he'll be meeting our Prime Minister where both leaders will discuss as to how to strengthen these ties further. There is also a important component, business component of the visit, which is as to how the two countries can together strengthen their economic ties as well.
বাংলাদেশের অবৈধ অভিবাসীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারতে বসবাসকারী সকল অবৈধ নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গোয়ার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ পানাজি যাবেন। কলা একাডেমিতে এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। প্রখ্যাত কার্টুনিস্ট মারিও মিরান্ডা স্মরণে প্রকাশিত হবে স্মারক ডাকটিকিট। নাগরিক কল্যাণে বিশেষ পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে। পরে উপরাষ্ট্রপতি গোয়ায় CSIR সমুদ্র বিজ্ঞানের জাতীয় প্রতিষ্ঠান ঘুরে দেখবেন, কথা বলবেন সেখানকার বিজ্ঞানীদের সঙ্গেও। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ডিজাইন লিঙ্কড ইনসেন্টিভ বা DLI প্রকল্প উৎসাহব্যঞ্জক ফলাফল তুলে ধরেছে। সামাজিক মাধ্যমের পোস্টে তিনি বলেন, নেত্রাসেমি নামের তিরুবনন্তপুরম ভিত্তিক সেমিকন্ডাক্টর স্টার্ট আপ দেশের ফার্স্ট এজ AI সিস্টেম অন চিপ নেত্রা A2000 তৈরি করেছে। এই চিপটি নির্মিত হয়েছে উন্নত 12 ন্যানোমিটার প্রযুক্তি নোট ব্যবহার করে। মন্ত্রী জানান, বাণিজ্যিক স্তরে এই চিপের ব্যবহার শুরু হলে নজরদারি ব্যবস্থা, অটোমোবাইল, রোবোটিক্স এবং ড্রোনের মতো বিভিন্ন ক্ষেত্রে স্মার্ট ভিশন অ্যাপ্লিকেশন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিবেশ বান্ধব জ্বালানি ক্ষেত্রে ভারত এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, PM সূর্যঘর প্রকল্পের অধীনে বর্তমানে 40 লক্ষ বাড়িতে রুফটপ সোলার প্যানেল বসানো হয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি উদ্যোগকে ছাড়িয়ে এই রূপান্তরমূলক প্রকল্প নাগরিকদের বিদ্যুতের উপভোক্তা থেকে বিদ্যুৎ উৎপাদক হিসেবে গড়ে তুলেছে। এছাড়াও এই প্রকল্পের ফলে কমেছে বিদ্যুতের খরচ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমগ্র শিক্ষা অভিযানের বাস্তবায়ন ও বরাদ্দ মঞ্জুরের বিষয়ে এক বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করেছেন। সমগ্র শিক্ষার 3য় পর্বকে আরও দক্ষ, স্বচ্ছ এবং ফলাফল ভিত্তিক করার লক্ষ্যেই এই উদ্যোগ। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী প্রধান বলেন, চলতি বছর থেকে সমগ্র শিক্ষা অভিযান SSA, PM পোষণ, উল্লাস, PM শ্রী এবং অন্য ফ্ল্যাগশিপ কর্মসূচি সহ নানা প্রধান উদ্যোগগুলি সমন্বয়ের মাধ্যমে এক সুসংহত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হবে। এই উদ্যোগ বিদ্যালয় শিক্ষার পরিমণ্ডলে আরও বৃহৎ সহযোগিতা এবং বিস্তৃত প্রভাব সুনিশ্চিত করবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026-এ আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত 9,76,000 কৃষক ID তৈরি হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের আলাদা কোনো নথির প্রয়োজন হবে না বলেও তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি একযোগে শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিম এশিয়ার সংকটের ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে একথা জানিয়ে বলেন, দেশে অপরিশোধিত তেলের ভাণ্ডার গড়ে তোলার কাজ চলছে। শ্রীমতী শর্মা বলেন, দেশে পেট্রোল, ডিজেল এবং LPGর পর্যাপ্ত মজুত রয়েছে। सरकार सभी घरों तक LPG सिलेंडर्स की उपलब्धता और डिलीवरी सुनिश्चित कराने के लिए हर संभव प्रयास कर रही है। इसके साथ सरकार सभी पेट्रोल पंप पर पेट्रोल और डीजल की आपूर्ति सुनिश्चित करने के लिए भी प्रयासरत है। इसलिए अफवाहों पर ध्यान न दें और अपने दैनिक उपयोग में ऊर्जा को बचाने का हर संभव प्रयत्न करें। बल्क और इंडस्ट्रियल कंज्यूमर्स से अपील है कि वो ऑथराइज्ड प्रोक्योरमेंट चैनल से ही डीजल की खरीद करें। ওয়াশিংটনে দুদেশের নেতাদের মধ্যে সরাসরি আলোচনার মধ্যে ইসরায়েলি সেনা লেবাননে তাদের আক্রমণ জোরদার করেছে। গতকাল মারজুয়ানের কাছে দক্ষিণ লেবানিজ গ্রাম দিব্বিনে ঢুকে পড়ে ইসরায়েলি সেনা। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হানায় কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে। এদিকে লেবানন সেনা 6 সদস্যের প্রতিনিধি দল পেন্টাগনে ইসরায়েলি সেনা আধিকারিকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসে 1 দশকের মধ্যে প্রথমবার দুই পক্ষ সামনাসামনি আলোচনায় বসল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে ইউক্রেন সংঘাত অবসান হওয়ার দিকে এগোচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পুতিনকে উদ্ধৃত করে রাশিয়া থেকে জানিয়েছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হচ্ছে তাতে এই সংঘাত শেষ হওয়ার পথে এগোচ্ছে বলে মন্তব্য করার যথেষ্ট ভিত্তি রয়েছে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে HPV টিকাকরণ কর্মসূচি। বিধাননগর মহকুমা হাসপাতালে এই কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 28শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করেছিলেন। 7 লক্ষের বেশি ভ্যাকসিন রাজ্যে পাঠানো হলেও বিগত সরকার তা কাজে লাগায়নি।
পশ্চিমবঙ্গে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় গতকাল দুপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এ পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন পুরুলিয়ায় 3 জন। এছাড়াও কলকাতা ও পশ্চিম মেদিনীপুরে 2 জন করে এবং ঝাড়গ্রামে 1 জনের মৃত্যু হয়েছে। আইপিএল ক্রিকেটের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। নিউ চণ্ডীগড়ে গতকাল রাজস্থান রয়্যালসের 214 রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স 8 বল বাকি থাকতে 3 উইকেটে প্রয়োজনীয় রান তুলে দেয়। আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল তাদের সাফল্য অব্যাহত রেখেছে। 4টি সোনা, 2টি রূপো, 2টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতে ভারত পদক তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। খবর শেষ হলো।